অভ্যুত্থান হয়েছে, এবং গণ অভ্যুত্থান উত্তর সময়ে তো একজন মানুষেরও অপমৃত্যু আমরা চাই না। কাস্টডিতে একজন মারা যাক সেটা তো আমরা চাই না। রাষ্ট্র সেই নিরাপত্তা দেবে। রাষ্ট্র যাদের হাত ধরে নিরাপত্তা দিবেন তারা যদি বিবাহে ব্যস্ত থাকেন তাহলে কি করে হবে? জি, ধন্যবাদ। আমি একটু সাইদ খানের কাছে জানতে চাই যে আমরা একটি বিবৃতি দেখেছি, সেটা কিন্তু ফেসবুক বিবৃতি, এমন না কোনো সংসদ পাস কিংবা কোনো অথরাইজড। ফেসবুকে একটি বিবৃতি দেখেছি জামাতে ইসলামীর এবং 4 আসনের যে নেতা, জামাত নেতা, ওনাদের যে বিবৃতি, এই বিবৃতিকে কি আপনি যথেষ্ট বলে মনে করছেন? না, আসলে এরপরে আর এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে মানে অযথাই সময় নষ্ট হবে। এটা অত গুরুত্বপূর্ণ কিছু না। এটা লজ্জার, আমাদের জাতিগতভাবে আমাদের লজ্জা পাওয়া উচিত এটি নিয়ে। দেখুন, বিবৃতি তো ৩-৪ বার দিয়েছে। প্রথমে দিয়েছে এআই, এবং কামরুল ভাই আমাদের সহ আলোচক, খুবই ভদ্র মানুষ, তিনি আছেন। কথা বলতেই লজ্জা পাচ্ছি এখানে। হ্যাঁ, নিশ্চয়ই কামরুল ভাই লজ্জিত বিষয়টা নিয়ে, কারণ তিনিও তো রাজনীতিবিদের কিছুই দেবার থাকে না মানুষকে, স্বপ্ন দেখায়। এখন ওই মাহবুব আজিজ ভাইয়ের সাথে মিলে যায় কথা, যে উনি বিবাহের স্বপ্নে বিভোর ছিলেন। আমি মাহবুব আজিজ ভাইয়ের কয়েকটা কথা বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই। কারা হেফাজতে মৃত্যু বা বন্দুক যুদ্ধ কথাটি বললেন তিনি, এবং মব সন্ত্রাস এগুলো নিয়ে বললেন। তো আমি এই বিষয় নিয়ে কথা বলাই বেটার মনে করি। হ্যাঁ, এই খাট গরম না মাঠ গরম এগুলোর চেয়ে আমরা সঠিক বিষয়ে আসি। দেখুন, জুলাইয়ের গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমাদের আকাঙ্ক্ষা ছিল আমরা বৈষম্যহীন একটা নিরাপদ বাংলাদেশ, যেখানে সকল নাগরিকের অধিকার নিশ্চিত হবে, এমন একটা বাংলাদেশের প্রত্যাশা করেছিলাম। কোন পরিস্থিতিতে করেছিলাম জানেন? যখন আর দেশটা জনগণের ছিল না, দেশ কোনো নাগরিক নিরাপদ ছিল না। তার মানে কথায় কথায় মানুষ মেরে ফেলা হতো, এবং ইনফ্যাক্ট মানুষ কথাই বলা বন্ধ করে দিয়েছিল। কিছু মানুষ কথা বলা ভুলে গিয়েছিল। এই পরিস্থিতিতে গণ অভ্যুত্থান যখন হয়, তার পরপরই হয় কি, গত 17 বছরের যে দুঃশাসন, অনিয়ম, যে জাং ওভার দ্য নাইট দূর করা সম্ভব নয়। মাহবুব আজিজ ভাইয়ের যে ডেটা উপস্থাপন করেছেন, এই ডেটা অবশ্যই সমর্থন করি না, কিন্তু দেখুন, আওয়ামী লীগ ভালো ছিল না, এখন ভালো ছিল, সে উপমায়ও যাব না, কিন্তু দেখুন 17 বছরের জাং ওভার দ্য নাইট দূর করা সম্ভব? আমাদের তো কালচারে, আমাদের মানসিকতার মধ্যে এক ধরনের ফ্যাসিস্ট মানে মানসিকতা, মেন্টালিটি রয়ে গেছে। সেই জায়গা থেকে আমাদের বেরোতে সময় লাগবে। ইনফ্যাক্ট দেখুন, শেখ হাসিনা পালিয়েছে, তার হয়তো 100-150 বা 300 বা 500 জন নিয়ে পালিয়েছে। সবাই পালিয়ে যায়নি। ফ্যাসিস্ট শুধু শেখ হাসিনা একা ছিল না, কিন্তু গোটা সিস্টেমটাই কিন্তু, আমরা বলি কিন্তু ফ্যাসিজম, গোটা সিস্টেমটাই কিন্তু একটা ওই কাঠামোর মধ্যে ঢুকে গিয়েছিল। সুতরাং এই কাঠামো ভেঙে নতুন একটা ডেমোক্রেটিক কাঠামো বা মানুষের জন্য নিরাপদ একটা কাঠামো তৈরি করতে কিছুটা সময় আমাদের দিতে হবে। হ্যাঁ, মব সন্ত্রাস শূন্যে মানবাধিকারের সবক আবার দিয়ে থাকেন। এটি শূন্যে নামানো সম্ভব না, এটি নিয়ন্ত্রণ করার বিষয়। আপনি দেখুন, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান, আমি একটি প্রতিষ্ঠানের নাম বলি, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, মাদক নির্মূল অধিদপ্তর আছে, নির্মূল নাই কিন্তু নিয়ন্ত্রণ। মানে মাদক থাকবে, এটি নিয়ন্ত্রণ করতে হবে, এটি যতটা নিচে নামিয়ে আনা যায়। সন্ত্রাস, অপরাধ এগুলো থাকবে, এগুলো নিয়ন্ত্রণে আনার বিষয়। আওয়ামী রেজিমের চেয়ে ধীরে ধীরে ডে বাই ডে, যেমন ইন্টারিমের গভর্নমেন্টের সময় এক ধরনের মব আতঙ্ক ছিল, সেই আতঙ্ক তো এখন নেই। মাহবুব আজিজ ভাই কথা বলছেন, সরকারের সমালোচনা করছেন, আমি সমালোচনা করছি, কামরুল ভাই, আমরা তিনজন তিন মতের ডে বাই ডে আমরা আগাচ্ছি। তারপরেও এই যে খাট গরম করা এমপিরা যদি আসলে মাঠ গরম করতেন, হ্যাঁ, তাহলে সরকার আরো একটু জবাবদিহিতার মধ্যে পড়তো বলে আমি মনে করি। সংসদে তারা একেবারে সুপার ফ্লপ। তারা এখন এই বিয়ে শাদী এদিক মৌজ মাস্তি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এই সুযোগে সরকারকে যে জবাবদিহিতা করবে যারা, তারা তো আসলে নাই। যে কারণে সরকার, মাহবুব আজিজ কেন প্রশ্ন তুলবেন সরকারের এই বিষয় নিয়ে? এটি সংসদে ওঠেনি কেন এখনো? কারা হেফাজতে 52 জন বা 54 জন আজিজ ভাই মারা গেছে, হয়তো চিকিৎসার সংকটে বা শারীরিক যে কোনো অসুস্থতার কারণে মারা গেছে। আমরা চাই না এখানে একজনও মরুক, আমরা কোনো মানুষের মৃত্যু প্রত্যাশা করি না। আমরা বিরোধী দলকে এই জায়গাটিতে চেয়েছিলাম, কিন্তু এখন বিরোধী দল হয়ে যেতে হচ্ছে আমাদেরকে, যারা আমরা ভোট দিয়ে পাঠিয়েছিলাম কথা বলবার জন্য, তারা এখন অন্য কাজে ব্যস্ত। জি, আমি একটু জনাব মোহাম্মদ কামরুল হাসানের কাছে জানতে চাই যে রাজনৈতিক নেতাদের কাছে জনগণের প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশা এবং রাজনৈতিক নেতাদের জনগণকে দেওয়ার ব্যাপারে অগ্রাধিকার, এই দুটো কি একই জায়গায় এসে মিলাতে পারছে কিনা? ভাই যেটা বলেছেন যে আজিজ ভাইকে আপনি প্রশ্ন করেছিলেন যে প্রথমে
গুজব হয়েছিল যে এআই দিয়ে তৈরি বা তো এটা আসলে শুধু এই ঘটনা না, কিছুদিন আগে আপনারা জানেন যে একটা ঘটনা বের হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রায় শখানিক গুজব গত 5 মাসে চালানো হয়েছে। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে 135টা গুজব চালানো হয়েছে। তো বাংলাদেশের পার্সপেক্টিভে গুজবটা হলো একটা মানে বহুল প্রচলিত একটা বিষয়। এখন এই গুজব আমরা চাইলে কিন্তু বন্ধ করতে পারতাম। কারণ হলো আপনি দেখেন প্রত্যেকটা গুজব বা অপতথ্য, মিথ্যা তথ্য কোনো না কোনো একটা সূত্র থেকে প্রথমে বের হয়। এখন সেই সূত্রটা কিন্তু চাইলে বের করা যায়। কিন্তু এই তথ্যটা তো গুজব ছিল না, কিন্তু এটাকে এআই বলা, সত্যটাকেও গুজব মনে করছেন, গুজবকে তো গুজব মনেই করছেন। তো এই জায়গা থেকে আমি বলছি যে গুজব প্রোটেকশন করা সম্ভব যে কোনো যে জায়গা থেকে প্রথম একটা তথ্য আসে, অপতথ্য, অসত্য তথ্য, সেটার মূল সোর্সটা কি, আমরা যদি সেই সোর্সটা বের করতে পারি তখন কিন্তু বের করে সেটাকে যদি পানিশমেন্টের আওতায় নিয়ে আসতে পারি তাহলে গুজব কিন্তু বন্ধ করা সম্ভব। কিন্তু এই গুজবের বিষয়টাকে কি ব্যবহার করে সত্যটাকে ঘোরানোর চেষ্টা করা হয় না? না, আমি এটা বলিনি, আমি গজবগুলোকেও গুজব বলে চালানো হয়। এবং এটার ব্যাপারে একজন বলছে দ্বিতীয় স্ত্রী, আপনি বলছেন তদন্ত। না, উনি কথা হলো যে মামলা করেনি, তদন্ত কে করবে? জামাত ইসলাম কিন্তু তার ইন্টারনাল তদন্ত করছেন। আচ্ছা। এবং বিবৃতিতে জামাত এটি জানিয়েছেন। তো আমরা আশা করছি সত্যটা বের হয়ে আসবে। এরপরে আসেন যে আজকে বাংলাদেশ প্রতিদিন আজিজ সাহেবের ইস্যু নিয়ে আলোচনা করেছেন বা টকশো করছেন। আমি জানি না এই টকশোতে দেশ এবং নজরুল সাহেবের এই ইস্যু নিয়ে টকশো করছেন। তো আমি জানি না যে এই টকশোতে আমাদের দেশ এবং জাতির কতটুকু উপকার হবে, এটা আমার জানা নেই। অ্যাট দ্য সেম টাইম আমি জাস্ট দুই একটা তথ্য দিতে চাই। নির্বাচনের ঠিক আগে আসবে, আপনার মনে থাকবার কথা, ইমরান আহমেদ চৌধুরী সিলেট 6 তার কিন্তু এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে। আমি জাস্ট খোঁজ করলাম যে বাংলাদেশ প্রতিদিন সেটা নিয়ে এরকম টকশোর আয়োজন করছিল কিনা, দেখলাম যে না, সেরকম কোনো কিছু পাওয়া যায়নি। এরপরে আসেন হলো উত্তরবঙ্গে, কিন্তু আমাদের টকশোর ভেতরে আলোচনা হয়েছে, কিন্তু কিনা এটা কিন্তু বিষয় একদম বিষয় ধরে আলোচনা আপনারা করেন নাই। তারপরে হলো কিছুদিন আগে উত্তরবঙ্গে বিএনপির এক নেতা গেলেন, সেখানে আবুল কাশেম নামে থানা সেক্রেটারিকে বহিষ্কার করা হয়েছে। তিনি এখন মুখেও নিতে লজ্জা লাগে এগুলো। তো সেই ঘটনারও কিন্তু খুব যে আলোচনা আপনারা করেছেন, প্রশ্ন করেছেন, না আমি জাস্ট আমার কথাটা আজকে আপনারা প্রশ্নের আওতার নিচ্ছেন, এটা ভালো নিঃসন্দেহে, কারণ একটা পলিটিক্যাল পার্টিকে আপনারা এইভাবে জবাবদিহিতার আওতায় নেবেন, এটা আমি অখুশি হচ্ছি না। তবে আমি চাই যে দুই দলকেই বা অন্যান্য দলগুলোকে সমানভাবে জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন। তাহলে কি হয়, সবার মানে একটা ব্যক্তি ভালো হইলে আসলে দেশ ভালো হবে না। এই যে আমাদের যে লড়াইটা, এত মানুষের শাহাদাত, এই সব কিছু তো পুরো কাঠামো, একটা ব্যবস্থাপনার পরিবর্তন। এখন এই ব্যবস্থাপনা পরিবর্তন হতে হলে সবাইকে ভালো হইতে হবে, একটা দল একটা ব্যক্তি ভালো হলে চলবে না, বরং সকল দলকে। দেখেন আজকে বিষয়টা যদি এটা হয়ে সংস্কার ইস্যু আসতো যে জুলাই সনদ কেন বাস্তবায়ন হচ্ছে না, তাহলে কিন্তু আরো হয়তো জাতি উপকৃত হতো। জানেন এই বিষয়ে কতবার কথা বলা হয়েছে, এটাও তো আপনারা জানেন যে এই যে ফ্যাসিবাদ তৈরি হলো, এটা তো আপনি মনে করেন যে একদিনে তৈরি হয়নি। হ্যাঁ, দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয়েছে এবং একটা সাংবিধানিক কাঠামো ব্যবস্থাপনার মধ্য দিয়ে তৈরি হয়েছে। এখন সেই জায়গা যদি আগুলো আমরা বন্ধ করতে না পারি, এই যে ক্ষমতার একজনের পাহাড় সম ক্ষমতা ইউজ করছেন, অটোমেটিক্যালি তিনি স্বৈরাচার হয়ে যাবেন। তো সেই জায়গাগুলো যদি আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করতে পারি, তাহলে একটা চেক এন্ড ব্যালেন্স তৈরি হবে। আপনার কি মনে হয় একজন ব্যক্তির এভাবে একের অধিক বিয়ে করাটাকে সামাজিক মূল্যবোধের জায়গা থেকে, আমি আইনের জায়গা থেকে জিজ্ঞাসা করছি না, একটি সামাজিক মূল্যবোধের জায়গা থেকে এটা কি সংস্কারের প্রয়োজন আছে কি নেই? আপনার মতামত জানান। জুলাই সনদ বাস্তবায়ন হয়েছে, কৃষ্টি কালচার থেকে আসে, সংস্কৃতি থেকে আসে, তারপর ঐতিহ্য থেকে আসে। তাহলে আমাদের ঐতিহ্য তো এর বাহিরে না, ধর্মের বাহিরে না, আমাদের ঐতিহ্য হলো আমাদের সংস্কৃতির বাহিরে না, আমাদের ট্র্যাডিশনের বাহিরে না। সুতরাং এটাকে আমরা যদি বিয়ে হয় তাহলে এটা মানে তিনি অপরাধ করেন নাই। আর যদি বিয়ে না হয় সেক্ষেত্রে আপনাদের মতামত কি? নিঃসন্দেহে সেটা দল ব্যবস্থা নিবে, সেটা দল বলছেই। জি, ধন্যবাদ। আমি একটা প্রশ্ন রাখি, ইসলাম কায়েম করতে তাহলে আলটিমেট টার্গেট এই নজরুল সাহেব, নো আপনি আমাকে শেষ করতে দেন, মানে আপনি প্রশ্ন শেষ করতে প্রশ্নটা করেন। মানে নজরুল সাহেবের আলটিমেট টার্গেট তো দলীয় টার্গেট, নজরুল সাহেব তো দলীয় ইডিওলজি বিলং করেন, এই ইডিওলজি বিলং করে মানে শরিয়া কায়েম করবেন, ওই 3 লাখ মানুষের প্রতিনিধিত্ব করছেন। তো এই কাজটা করে
তিনি কি শরিয়াটা কায়েম করতেন বলেন তো, আচ্ছা। সেটা আমার জিজ্ঞাসা। প্রথম কথা হলো জামাত ইসলাম মানে নজরুল সাহেবকে 3 লাখ ভোট দিছে, এমপি বানাইছে। এর মানে এটা না যে নজরুল সাহেবকে সংসদে পাঠাইছে ইসলাম কায়েম করার জন্য। একটা জিনিস মনে রাখবেন, ইসলাম কায়েম করতে হলে প্রথমে কনস্টিটিউশন ইসলামাইজড হতে হবে। সেকেন্ড ব্যাপার হইলো ইসলামের টোটাল এই যে গোটা একদম ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, শরিয়া কখনো কোনো জাতির উপরে চাপায়া দেওয়া হয়নি, এবং ওই শরিয়া মানার জন্য সামগ্রিকভাবে প্রস্তুত হয়েছে, তখন শরিয়া সেখানে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা প্রচেষ্টা হয়েছে। তো আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে কিংবা জামাত ইসলাম এখনো পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র ইসলামী দলও না, কায়েমের যে না, বিষয় তাহলে মানে কি- বাংলা তার আলটিমেট টার্গেট কিন্তু এটাই যে বাংলাদেশে তারা দিন কায়েম করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ। কিন্তু এইবারে জামাত বলেন আমরা দিন কায়েম করব, আমরা এবার বলছি আমরা সুশাসন কায়েম করতে চাই, আমরা আইনের শাসন কায়েম করতে চাই, আমরা ন্যায় বিচার করতে চাই, আমরা অপরাধীকে পানিশমেন্ট দিতে চাই, আমরা হলো করাপশন মুক্ত করতে চাই, এগুলো আমরা বলেছি। এবং এগুলো বাংলাদেশের সকল মানুষের এক্সপেকটেশন, এবং মানুষ সেই আলোকে জামাতকে ভোট দিয়েছে, এবং বিপুল পরিমাণ ভোট দিয়েছে মানুষ। জি, আমি একটু মাহবুব আজিজের কাছে জানতে চাই যে সংসদে কি রাজনৈতিক নেতারা তাদের দায়িত্ব পালন করছেন বলে আপনি মনে করেন? দেখুন, 1 লাখ মানুষ ভোট দিয়েছে, তো এই সংখ্যা তো আমাদের শুরু থেকেই ছিল যে 3 থেকে 6% বা 7% ভোট কি করে 1 লাখে 36% জামাতের টেবিলে গেল। এটা নিয়ে কিন্তু নানানভাবেই কথা হয়েছে, এবং যখন আমরা এটা বিভিন্ন জায়গায় আমরা কথা বলছি বা বোঝবার চেষ্টা করছি, তখন আমাদের মধ্যে নানান ধরনের সংখ্যাই এসেছে। আজকে যখন এরকম একজন সাতক্ষীরা 4 আসনের এমপি এই ধরনের ঘটনায় মানুষের সামনে এসেছেন, তিনি যেখানে গত 5-6 মাসে তার কোনো ইতিবাচক কাজের মাধ্যমে আসবেন, তিনি কোনো রকম গুণগত পরিবর্তন আনবেন রাজনৈতিক সংস্কৃতিতে, তার কোনো আচরণে, সংসদের ভেতরে কোনো যুক্তিতর্কে, সেই রকম কোনো একটি কথা কি আমরা শুনেছি যে আমাদের কোনো নেতার কাছ থেকে? সরকারকে কোনো রকম প্রশ্ন তারা করতে পেরেছেন, কোনো জবাবদিহিতার আওতায় আনতে পেরেছেন? একটি বাজেট অধিবেশন হলো, আমরা তখন শুনেছি ফ্রিজ, পর্দা, কি ওভেন ইত্যাদি নিয়ে আলাপ শুনেছি, গাড়ি চাই প্রশ্ন করেছেন, সেই প্রশ্নও কিন্তু কেউ করেননি। আপনি বলতে পারেন ভাই আমরা তো অভিজ্ঞ নই, কিন্তু অভিজ্ঞতা ছাড়াই আপনারা যেই কাণ্ড করেছেন, আপনারা যদি এই ধরনের যে করাপশনের বিরুদ্ধে, যে জান্নাতের টিকেট ইত্যাদি নানান কথাবার্তা শুনতে কিন্তু ভালো লাগে, করাপশনের বিরুদ্ধে আপনারা জেহাদ ঘোষণা করেছেন, এই যে কাণ্ডটি হয়েছে সেটা করাপশন নয়? যখন আমরা ভিডিওতে দেখছি একজন জিজ্ঞেস করছেন হুজুর আপনি কোন দলের, এগুলো কিন্তু ভিডিওতে দেখা এবং যাচ্ছে। বলছে ম্যানেজ করে নাও, একটু হ্যাঁ, ম্যানেজ করে নাও। এগুলো তো আগাটি করতে চাইছি না, আমরা তো জানি ব্যাপারটি আসলে কি, এটা তো বোঝাই যায়। একজন 16 বছরের একটি মেয়েকে নিয়ে আপনি এইভাবে, একজন এমপি, তার যে সামাজিক এবং রাষ্ট্রীয় অবস্থান, সেখানে কি এইভাবে গিয়ে তিনি বসে এইভাবে কথা বলতে পারেন? তার দরকার আছে আদৌ? এবং এই যে বিষয়গুলো আসলে কোন জায়গায় আমাদেরকে নিয়ে যায়, এবং তাদের যোগ্যতা এবং দক্ষতা, রুচির মাত্রা কোন জায়গায়, সেটাও তো আমরা বুঝতে পারি। আমরা যখন জুলাই সনদ হলে এগুলো হতো না। আমরা আসলে সামাজিক নৈতিকতার যে জায়গাটিতে আমরা খুবই খারাপ অবস্থায় পৌঁছে গেছি, কারণ আমরা সহিংস আচরণ করি, আমরা বিরুদ্ধ মত শুনতে চাই না, আমরা ভিন্ন মত শুনতে চাই না, তখন আমাদেরকে নাস্তিক আখ্যা দেওয়া হয়, তখন বলা হয় ওনারা ধর্ম মানেন না। ভাই, এই রাষ্ট্রে কি শুধু মুসলিমরাই বাস করবে? আর কোনো ধর্মের কেউ বাস করে না? আপনারা যে বলেন দিন কায়েমের দায়িত্ব আপনারা নিয়েছেন, ভাই আমার দিন তো আমার কাছে, আমার বিবেচনা, আমার বিচার তো আল্লাহ আমার সঙ্গে তিনি দেবেন আমাকে, বা আমার চাওয়া পাওয়া তার কাছে। আমি আপনার কাছে বা রাষ্ট্রের কাছে তো আমি চাকরি চাই, আমি রাজনৈতিক নেতার কাছে আমার গণতান্ত্রিক অধিকার চাই, আমার মত প্রকাশের স্বাধীনতা চাই, আমি জবাবদিহিতার মধ্যে আসতে হবে। আজকে যদি জামাতে ইসলামী একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হতো, এই ঘটনা প্রকাশের সাথে সাথে এই এমপিকে পদত্যাগ করতে হতো, দ্বিতীয় কোনো আলাপ সেখানে হতো না। আপনি 70 বছর বয়স্ক একজন মানুষ, আপনি সে গিয়ে 16 বছরের একটি মেয়েকে সুপারিশও করছেন, আবার দ্বিতীয় স্ত্রী হিসেবে তাকে পরিচয় দিচ্ছেন। এখানেই তো অনেক শুভঙ্করের ফাঁকি দেখা যাচ্ছে। আপনার যেখানে সকল মানুষের দায়িত্ব নিয়ে আপনি সেখানে গেছেন, আইন প্রণয়ন করবেন, আপনি আমাদেরকে নৈতিকতার শিক্ষা দিবেন, সেটা কোন নৈতিকতার মধ্যে পড়ছে? আপনি দেখুন যে আমরা যখন জুলাই সনদ নিয়ে কথা বলি, রাষ্ট্রীয় সামাজিক বিভিন্ন সংবিধানের সংস্কারের কথা আমরা বলি, আমরা নৈতিক সংস্কারের কথা কি আলাপ করি? আমাদের নৈতিকতার একটা পার্ট কি এই রাষ্ট্রে থাকবে না? আমরা সিনিয়রদের সম্পর্কে যেভাবে কটূক্তি করি, যেভাবে শ্রদ্ধেয় নেতাদের মূর্তি ভাঙি, বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর বাড়িঘর ভাঙি,
এখন আমরা যখন খালেদা জিয়ার বাড়ি থেকেও তাকে বের করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের সময়ে, টেনে হিচড়ে বের করে সেই ক্রন্দনরত ছবিও তো আমরা দেখেছি। এই যে রাজনৈতিক যে আমরা জেদাজেদি দেখেছি, সেটার অবসানই কি 24শে গণ অভ্যুত্থানের পরে আমরা চাইনি? আমরা যদি একসাথে টেবিলে বসে আলাপ করতে পারি, ভাই তো আর এই অপকর্ম করেননি, তিনি কেন তার পক্ষে হয়ে আজকে কথা বলতে হচ্ছে? কারণ রাজনৈতিক সংস্কৃতিতে ওই অপসংস্কৃতিটি ঢুকে আছে। তারা তো প্রত্যেকেই এই অপরাধী নয়, তাহলে একজনের অপরাধী আরেকজনকে কেন শাস্তি দেবেন আপনি? আওয়ামী লীগের প্রত্যেকেই কিন্তু আমরা 17 বছর ধরে আওয়ামী লীগের প্রায় প্রত্যেক নেতারই আমরা কিন্তু একের পর এক গুম, খুন, অন্যায়, অবিচার আমরা দেখেছি, শোষণ দেখেছি। হ্যাঁ, এবং সেই জন্য তাদের পতনও হয়েছে। আমরা মানিক নামের যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই ধর্ষণের সেঞ্চুরি করেছিল যে ছেলেটি, তখন আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আমরা তার বিরুদ্ধে আন্দোলন করে তাকে সেইখানে, আপনারা জানেন, আপনারা তখন হয়তো জন্মও হয়নি, 98 সালের ঘটনা, এবং সেটা আপনি একটু গণমাধ্যম ঘাটলেই পাবেন। দেশ ছাড়া হতে বাধ্য সেই হয়েছে। নির্যাতন বিরোধী, সেখানে যৌন নিপীড়ন বিরোধী অনেক আইন প্রণয়ন হয়েছে। এটা আওয়ামী লীগ যেরকম খারাপ কাজ করেছে, এই রকম খারাপ কাজ, এই যেটা গণহত্যা আমরা বলছি 24শে আগস্টে, এটা কিন্তু একদম মাত্রা ছাড়া। এর আগের যে রাজনৈতিক অপরাধগুলো হয়েছে, হত্যা হয়েছে, 21শে আগস্টেও কিন্তু অনেক বড় হত্যা হয়েছে, 23 জন মারা গেছে, রমনার বটমূলে হত্যা হয়েছে, ব্লগার হত্যা হয়েছে 13 সালে আওয়ামী লীগের সময়ে, হুমায়ুন আজাদকে কোপানো হয়েছে সেটাও বিএনপির সময়ে, এবং 21শে আগস্ট তো বটেই, 15ই আগস্ট হয়েছে, জিয়াউর রহমানের হত্যা করেছে, অনেক বড় বড় রাজনৈতিক ঘটনা ঘটেছে, হত্যাকাণ্ড হয়েছে। কোনো রাজনৈতিক দলই এখানে বলতে পারবে না যে আমার হাতে রক্ত নাই। কিন্তু আওয়ামী লীগ যেটা করেছে 24শে গণ অভ্যুত্থানে, সেটা অনেক বড়। নিজের দেশের মানুষের গায়ে নিজে গুলি করেছে, এগুলো নিয়ে অবশ্যই বিচার হতে হবে। কিন্তু তার মানে কিন্তু এইভাবে বলা যাবে না যে নজরুল সাহেবের এক ধরনের অনৈতিকতার কারণে আমরা কামরুল সাহেবের বিচার করতে বসবো। আমি একটু সাইদ খানের কাছে জানতে চাই, আমরা জি, আমি একটু তেমনি জামাতের সবাই ধর্ষক না বা এরকম অনৈতিক কাজে নজরুল সাহেব আমরা ধর্ষক না বলি, হয়নি। কিন্তু আওয়ামী লীগ দলগতভাবেই কিন্তু 24শে ওই হত্যার সাথে মত দিয়েছে এবং সবাই সমর্থন দিয়েছে। ইনফ্যাক্ট আজকে যখন আমরা আলোচনা করছি, তখনও পর্যন্ত আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতা কর্মী থেকে শুরু করে সমর্থক পর্যন্ত কেউ বলছেন না যে এই কাজটি ঘৃণিত, এই কাজটির জন্য দুঃখ প্রকাশ করা উচিত বা ক্ষমা চাওয়া উচিত। এই মানসিকতা এখনো পর্যন্ত আওয়ামী লীগের কোনো পর্যায়ের কর্মী সমর্থকদের যেহেতু জন্ম নেয়নি। যেমনটি 1971 সালের অপকর্মের দায়ে জামাতের কোনো নেতা কর্মী থেকে সমর্থক পর্যন্ত কেউ মনে করছে না যে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা একটি অপরাধ ছিল, এটার জন্য তাদের আসলে সরি হওয়া উচিত। এই দুইটি দলেরই কিন্তু সমান, দুইটি দল, একটি হচ্ছে ধর্মীয় উগ্রবাদ, আরেকটি হচ্ছে মুজিববাদী ফ্যাসিবাদ। দুটি কিন্তু মৌলবাদী, দুটিরই কিন্তু একটা মূল ধারা আছে। একটা মুজিব যা বলেছে তার উপরে সেটি বাইবেল, তার ডাইনে বামে যাওয়া যাবে না। আরেকটি হচ্ছে মওদুদি যেটা বলেছে তারও ডাইনে বামে যাওয়া যাবে না। দুটি মৌলবাদী দল, দুই ধরনের মৌলবাদ, একটা এবং দুটি ফ্যাসিবাদী রাজনৈতিক দল। একটা হচ্ছে মুজিববাদী ফ্যাসিস্ট, আর একটা হচ্ছে মওদুদিবাদী ফ্যাসিস্ট রাজনৈতিক দল। সুতরাং এদের কাছে মাহবুব আজিজ ভাই, আপনি ক্ষমা প্রত্যাশা করেন, অপরাধ বোধ স্বীকার করবে, এটি প্রত্যাশা করাটা অমূলক। তার চেয়ে বরং এই সময়টাকে ধরে আমরা সামনে এগোই, যে আমরা আসলে জনগণরাই সিদ্ধান্ত নেই যে আমরা কিভাবে। জনগণই সিদ্ধান্ত নেবেন, এটাই হচ্ছে কথা। জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। আমি আর উনি মিলে বলে দিতে পারি না যে একটি দলের 3 কোটি বা 4 কোটি লোক অপরাধী। এটাকে জনগণকেই সিদ্ধান্ত নিতে দেন। এবং আমি শেষ করি ভাই, ডক্টর ইউনূসের সরকার যখন একটি নির্বাচন করলো, তখনই যদি এই ভোটটার ব্যবস্থা হতো, তখনই কিন্তু লাল কার্ড দেখিয়ে দিত জনগণ। সেইটা কেন দিলেন না? এত ভয় কেন? ভোটের ভয় পাবেন না। আর জবরদস্তির সমাজ আমরা দেখে অভ্যস্ত। আপনি এই যে বলছেন আওয়ামী লীগের সবাই মিলে খুন করেছে, ভাই 3 কোটি লোক খুন করতে পারে না, এটা আপনি বলতে পারেন, এটা আপনার মত। অনেক সাধারণ যে চাকরিজীবী, সাধারণ যে কৃষক, শ্রমিক, তারা কি আওয়ামী লীগের বেনিফিশিয়ারি নাকি? এই যে প্রান্তিক মানুষ, আমরা কি গ্রামে যাই না? তারা তো কিছুই, যে এই মূল ধারা রাজনীতির সাথেই তারা সম্পৃক্ত নয়। তারা, ভাই কথা শেষ করতে দিবেন, এই জবরদস্তির সমাজ আমরা দেখে অভ্যস্ত। আজকে যখন এই কথা বলা হবে যে সিনিয়র সাংবাদিক আওয়ামী লীগ আনতে চায় এবং আমরা টাকা খাচ্ছি, দিল্লি থেকে আমাদের টাকা আসছে, টাকা ছাড়া কিছু চলে না। ভাই আপনারা যখন বিপদে ছিলেন,
আওয়ামী লীগ যখন এই জবরদস্তি করতো আমরা তখন লিখেছি, তখন আমাদেরকে বলা হতো আপনি বিএনপি জামাত আপনারা আগুন সন্ত্রাসী, বিএনপি টাকা খান। আর এখন আমাদেরকে বলা হচ্ছে আমরা আওয়ামী লীগের টাকা খাই, আমরা টাকাই খাই, আমরা বাংলাদেশের টাকা খাই। এবং আমরা এই জবরদস্তির সমাজে সকল ধরনের বিরোধিতা করার সুযোগ চাই। আপনি বলেন না, আপনি বলতে দেন না, আপনার জনগণই তো তাদেরকে বাদ দিয়ে দিবে। যেমন বাদ হয়ে গেছে মুসলিম লীগ, যেমন বাদ হয়ে গেছে জাতীয় পার্টি, যেমন বাদ হয়েছে ফ্রিডম পার্টি। আপনারা বাড়াবাড়ি যারাই করবেন তারাই বাদ হবেন। এবং বাংলাদেশে হেলিকপ্টার একটি শুধু নাই বা ছিল না। আপনারা যারাই স্বৈরাচার হবেন, বাংলাদেশের মানুষ 24-এর গণ অভ্যুত্থানের পর কথা বলতে শিখেছে, চোখে চোখ রেখে কথা বলছে। আপনাদেরকে আরো নানান হেলিকপ্টারের বন্দোবস্তও আছে। যে আমি একটু সাইদ খানের কাছে যেতে চাই, আমরা একটু প্রেক্ষাপট আমাকে একটু বলতে দিন, লীগ এবং জামাতকে এক করে ফেলছেন, যে দুইটাকে উনি হলো অপরাধী বলছেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, 1971 সালে জামাত হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, এটা সত্য, এটা ঐতিহাসিক সত্য, এটা স্বীকার করার কিছু নাই। কিন্তু 71 সালে ইয়াহিয়া এবং টিক্কা খানরা যে গণহত্যা করছে সেটা জামাত করেনি। তার মানে সাইদ বেরা ইয়াহিয়া এবং টিক্কা খানদের গণহত্যা জামাতের উপরে চালানো বলবেন আশা করছি। আপনি বলেন যে 71 সালে ইয়াহিয়া এবং টিক্কা খানের বাহিনীরা যে অপরাধ করেছে, তারা যে খুন করেছে, ধর্ষণ করেছে, সেই অপরাধ জামাতের অপরাধ না। আর 24-এর যে গণহত্যা, আওয়ামী লীগ নিজের রাষ্ট্রে হলো ক্ষমতায় থেকে জনগণের টাকা দিয়ে কেনা অস্ত্র দিয়ে জনগণকে গুলি করেছে, এই দুই অপরাধকে আপনি কিভাবে একসাথ করছেন, কিভাবে মিলাচ্ছেন? সুতরাং এটা খুবই মানে একটা বাজে ব্যাপার যে ওনারা ওই পাকিস্তানিদের অপরাধকে জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, এটা একটা ভিন্ন কেস। আলবদর আল কি বল শিখেছেন আপনারা তো জানেনই না ইতিহাস, সব জানি আমরা। তাহলে 71-এ আলবদর আল শামসের নেতৃত্বে কারা ছিলেন? আপনি বলেন যে 10 জনকে তারা রাজাকাররা আমাদের যে 10 জনকে ফাঁসি দিলেন, এই 10 জনের কার বিরুদ্ধে 71-এ 72 এলিগেশন আছে, 72 মামলা হয়েছে, জিডি হয়েছে, কার বিরুদ্ধে হয়েছে বলেন? তাহলে আমি যদি আদালতের কর্মকাণ্ড নিয়ে এখানে আমি যদি আজকে তাহলে আপনি উঠাইলেন কেন? আপনি তো ঠাস করে বলেন না, আওয়ামী লীগ এবং জামাত হলে একই চরিত্রে, একটা হচ্ছে ধর্মীয় ফ্যাসিস্ট আর একটা হচ্ছে মুজিববাদী ফ্যাসিস্ট। খুবই তীব্রভাবে না এই বিষয়ে আমার কথা আছে তো। এখন আসেন, সিভিল আর্ম ফোর্স সেখানে আত্মসমর্পণ করে, সিভিল আর্ম ফোর্স এই জামাত ইসলামী আল বদর আল শামস 14ই ডিসেম্বর বাড়ি থেকে ধরে ধরে নিয়ে আপনাদের এই যে মুজাহিদি এবং এই সমস্ত নিজামী, এরা সব ছাত্র সংঘের সভাপতি, সাধারণ সম্পাদক ছিল। এগুলা হিস্ট্রির পার্ট, আপনারা বললে তো হবে না। আইনের প্রচলিত আইনের জিনিসটাকে আপনি হাতে তুলে নেন না। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, সাবেক চিফ প্রসিকিউটর বলেছেন ম্যানিলা রোপ নিয়ে রেডি আছি, শেখ হাসিনা আসার সাথে সাথেই আমরা ফাঁসি দিয়ে দেব। আপনি কে এই আমরা বলার? এইটা দেশ না, এই দেশে সরকার নাই, 2/3 ভোটে নির্বাচিত হয়েছে সরকার গণতান্ত্রিকভাবে, আইন আছে, আদালত আছে, সেইখানেই বিচার হতে হবে। এবং সেই বিচারে যেটা হবে সেইটাই আমাদের দেশে সবাইকে মেনে নিতে হবে। আমরা আইনের ব্যাপারে, আদালতের ব্যাপারে আমরা একমত থাকি। যদি আমরা মব সন্ত্রাস করতে চাই তাহলে যা হবে সেইভাবে যে জামাত অস্বীকার করে, সেইভাবে বিএনপি অস্বীকার করে, হচ্ছে আপনাদের আইনের ব্যাপারে সংবিধানে লেখা আছে ম্যানিলা রোপ নিয়ে দাঁড়াই থাকবে চিফ প্রসিকিউটর, পুলিশও ফাঁসি দিতে পারে না। একটু আইন আদালত পড়ে কথা বলেন প্লিজ। আমি একটু বলি, এখানে 24-এর গণঅভ্যুত্থান হয়েছে একটি বৈষম্যহীন নিরাপদ বাংলাদেশের জন্য। জুলাই সনদের জন্য 24-এর গণ অভ্যুত্থান হয়নি। জুলাই সনদ এগুলো কিচ্ছু ছিল না। কামরুল ভাই, আমি এই জুলাইয়ে জেল খাটা মানুষ, আন্দোলনের মাঠে থাকা মানুষ, আমাকে নতুন করে সবক দিলে তো হবে না। 9 দফা থেকে 1 দফায় কি করে গেল সবটা আমি জানি। এখানে জুলাই সনদ ছিল না। 71-এর কালি মোচার জন্য 24কে ঢাল হিসেবে ব্যবহার করবার সুযোগ নেই। যেমনি আওয়ামী লীগ 71-এর ফেরিওয়ালাগিরি করে এই দেশটা লুটে পেটে খেয়ে দেশটাকে ধ্বংস করে দিয়েছে, আমাদের সমাজটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আমাদের নিজস্ব যে আপনি এমন কোনো গ্রাউন্ড বাংলাদেশে এখন পর্যন্ত তৈরি হয় নাই যে আপনি এটা বলার সুযোগ তৈরি হয়েছে যে আপনি দরকার হলে আরেকটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে বিতাড়িত করতে হবে। তো কাজেই এবং বাংলাদেশের মানুষের মধ্যে এই ধরনের কোনো বিষয় তৈরিও হয়নি। তো ষড়যন্ত্রটা তো ওই জায়গার মধ্যে, এবং আমরা বিভিন্ন বক্তব্যও দেখতে পাচ্ছি। কিন্তু কামালউদ্দিন আরেকটি গণ অভ্যুত্থানের কথা এই পরিস্থিতিতে আসছে বা কেন? আমি সেই কথায় আসছি। আমার কথা হচ্ছে সেখানটার মধ্যে আমাদের দেখতে হবে, তাইলে তাদের এখানে
সরকার নিশ্চয়ই এটা অবগত আছেন, যেহেতু একটা সরকারে থাকলে তাদের নানা ধরনের সোর্স থাকে, নানা ধরনের আপনার মানে তথ্য জানার থাকে, সুযোগ থাকে। আমি তো মনে করি যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে এটাকে উড়িয়ে দেওয়া উচিত হবে না, কারণ আবার অলি আহমেদের কথা আপনি বলছেন, উনি এর আগেও বেশ কয়েকবার উনি বলেছেন। আসলে আমি মনে করি বাংলাদেশকে নিয়ে তো সবসময় দেশে বিদেশে ষড়যন্ত্র ছিল, এখনো আছে। আপনার যারা ফেসিবাদী যারা চলে গেছেন তাদের অনেক লোকজন দেশে আছে, বিভিন্ন শুধু দেশে না, তারা বিভিন্ন জায়গায় বসে আছেন এবং প্রশাসন থেকে শুরু করে সব জায়গায়। আজকে যে সরকারটা পরিচালনা হচ্ছে সরকারের ভিতরে তো আছে, ভিতরে আছে যে সরকারের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেসব ভিতরে লোকগুলো আছে। তো কাজে কারা কি করছে সেই ব্যাপারগুলি দেখার বিষয়ে এদের তথ্য থাকতে পারে। তো কাজে এই ব্যাপারে সতর্ক হওয়ার খুবই দরকার আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে সরকার যে যাত্রা শুরু করলো, যাত্রাটা অন্তত ভালোই তো হয়েছে, এবং ওনার যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেই হিসাবে অনেকগুলি কার্যক্রমকে ওনারা বাস্তবায়িত করেছে এবং করছে। এর মধ্যে এগুলো হয়েছে কি, এগুলো এক ধরনের সমাজে যে রাজনৈতিক প্রক্রিয়া শুরু হলো, গণতান্ত্রিক যে রাজনৈতিক সূচনা হলো নতুন করে, এটাকে ব্যাহত করার জন্য কোনো ধরনের কারো আমার মনে হয় আপনার এই ধরনের পরিকল্পনা থাকতেও পারে। তো কাজে আমি যেটা বলবো, এটা এবং দেশে এবং বিদেশে দুই দিকেই থাকতে পারে। আপনার যদি যারা আজকে বিরোধী দলের মধ্যে থেকে যদি কথা হয়, আবার যদি যারা ফেসিবাদী চলে গেছে এই কথার মধ্যে যদি মিল খুঁজে পাওয়া যায়, যদিও দুইটা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম, সেটাও তাহলে ভেবে দেখা দরকার বর্তমান সরকারে যারা আছেন। এই জন্য আছেন কারণ তারা তো একটা 2/3 মেজরিটি নিয়ে, তাদের 31 দফা নিয়ে তারা জনগণের কাছে গিয়েছেন এবং সেই ম্যান্ডেট অনুযায়ী তারা ক্ষমতায় বসছেন। কাজে এখন কাজ হবে যে জনগণকে তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত করে তাদেরকে বেনিফিট দেওয়া, বাংলাদেশকে একটা মানে স্টেবল করা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমকে আপনার সুরক্ষিত করা, বাংলাদেশের মানুষের আইন মানে জানমালের নিরাপত্তা বিধান করা, এই কাজগুলি যাতে না করতে পারে সেই জন্য মনে হয় এই কথাগুলি বলা হচ্ছে এবং একটা ডিসরাপটিভ কথাবার্তা শুনছি আমি। আরেকটা হচ্ছে যে গতকালকে আমরা যেটা দেখলাম, মাননীয় প্রধানমন্ত্রী যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেব, ওনার যে শরিক দলগুলো ছিল যারা আপনার যে সংগ্রামে মানে যে ফেসিবাদী যে আন্দোলন হয়েছে সেই তাদের সহযোগী ছিল, মানে বিএনপি সহযোগী ছিল, যারা নির্বাচনও ছিল, তাদেরকে উনি গতকাল যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন নৈশভোজের, এবং সেখানেও কথাবার্তা হয়েছে। যেটা আমরা দেখতে পেলাম যে সেখানে উনি বলেছেন যে যারা শরিক ছিলেন তাদের সরকার পরিচালনায় তাদেরও মতামত নেওয়া হবে। এবং এটা একটা ভালো দিক যে এই যে আপনার উনি সরকার পরিচালনার ক্ষেত্রে এবং রাজনীতিকে সুশৃঙ্খল করার জন্য, রাজনীতিকে স্থায়িত্ব দেওয়ার জন্য, গণতন্ত্রকে স্থায়িত্ব দেওয়ার জন্য এই যে অন্যান্য রাজনৈতিক দলেরও উনি মতামত গ্রহণ করবেন, এই যে একটা, এবং উনি জাতীয় সরকারের যে কথা বলেছিলেন এটার অনেককে উনি আপনার ক্যাবিনেটেও নিয়েছেন, ভবিষ্যতে হয়তো নিতে পারেন উনি, এটা পার্লামেন্টারি গভর্নমেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে যে কোনো সময় যে কাউকে নিতে পারেন। তো কাজে আমরা এটাও একটা পজিটিভ দেখবো এই কারণে যে অনেককে যদি আপনি অ্যাকোমোডেট করেন, যেটা তারেক রহমান সাহেব বলেছেন, তো সেখানে তাহলে ষড়যন্ত্র যারা করছেন তাদের ষড়যন্ত্র অনেকাংশে আমার মনে হয় মার খেয়ে যেতে পারে যদি সবাই সচেতন থাকে। এখানে তো রাজনীতি দিয়ে কাজটা করতে হবে, আর যেখানে রাজনীতির বাইরে অন্য কোনো ষড়যন্ত্র যদি থেকে থাকে সেগুলো নিশ্চয়ই সরকারের তো অনেকগুলি উইংস থাকে, ওনারা জানেন সেগুলি। আমি মনে করি বাংলাদেশের মানুষের স্বার্থে এই ষড়যন্ত্রগুলিকে মোকাবেলা করে বাংলাদেশ। দেখেন, প্রথমে এটা দুঃখজনক, নৈশভোজ একটা মানুষ যখন 5 জন আমরা, আপনি আজকে দাওয়াত দিয়েছেন, কোনো কারণে আমাদের সময় বেশি লাগতে পারে, তো দাওয়াতের সঙ্গে কাজের সাথে তো খাওয়াও যায়। বিদেশে এটা অহরহ হয় যে ওয়ার্কিং মিটিং হয়, তো এতদিন পরে একটা দল ক্ষমতা দায়িত্ব হাতে নেওয়ার পরে তাদের সঙ্গে প্রথম মিটিং হচ্ছে, সেখানে তো একটা খাবার তো মিনিমাম থাকেই। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এমন একজন প্রধানমন্ত্রী যিনি যত খরচ কম করা যায়, আপনার দেখেন যে সংসদে আমাদের নৈশভোজটাকে বাতিল করে দিলেন উনি, যে এত টাকা খরচ করার দরকার নাই, একবেলা না খেলে কিছু হয় না। সেই জায়গায় উনি যেহেতু ডেকেছেন অনেকক্ষণ লম্বা মিটিং, যেহেতু তাদের সাথে একটা অনেকটা সময় গিয়েছে যে বসা হয় নাই, 4-5 মাস গিয়েছে, সেই কারণে সময় বেশি লাগবে দেখেই এটা নৈশভোজটার খাওয়া, আর কিছু না দেওয়া। সেটার জন্য এইখানে না, আমি মনে করি যে প্রতি মাসেই যাদের সাথে জোট আছে তাদের সাথে বসা জরুরি। তো যেহেতু সময় হয় না, আর দেশের অবস্থা ওরকম ছিল না, আপনার আন্তর্জাতিক যুদ্ধ, তেল সংকট, তারপরে আরও হামের টিকা, এগুলো সব কিছু নিয়েই যে সরকার ভীষণ ব্যস্ততায় কাটিয়েছে 4-5 মাস, যে কারণে মিটিংটা দেরি হয়েছে। তো
সেটা আমি মনে করি যে এটা বিএনপি আগেও কন্টিনিউয়াসলি মান্থলি বসেছে, এখনো তাই বসবে, এরপরে থেকে হয়তো বা এরকমই হবে। এটার সঙ্গে যে ওই ভয় থেকে বা কিছু থেকে এগুলা ঠিক না, একদমই ঠিক না। কারণ এটা জোটেরও একটা কথা যে আমাদের ডাকছে না, আমাদের হয়তো অবমূল্যায়ন করছে, এই ধরনের কথা যাতে না হয়। জোট তো একটা নিজেদের মতো হয়ে যায় যে একটা আপনার টার্গেট নিয়ে তারা জোট করে, সেই টার্গেটটা যতদিন বলবৎ থাকে জোট থাকে। আপনি দেখেছেন এটাও যে জোটের একজন আসেন নাই, একটা দল আসেন নাই। তো এরকম যে যার যেটা যুক্তিযুক্ত যতক্ষণ মনে করেন ততক্ষণই একসাথে থাকেন। তো তাদের সাথে কাজ করাটা নতুন কিছু না, এটা পুরানো জিনিসই ঝালাই করা যায়। তো এটার সঙ্গে আপনার ওটার কোনো সম্পর্ক নেই। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা বলছেন যে অন্য কোনো ভাবে অন্য কোনো, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর স্বাধীন চেতা মনোভাবকে পুঁজি করে আবার এটিকে কেউ পুঁজি করতে পারে কিনা, সেটা করতে পারে, যদি করে সেখানে তো কিছু বলার নাই। কারণ আমরা নিজেরাও ওনাকে নিয়ে ভীত যে উনি আসলে অনেক কিছুই তোয়াক্কা করছেন না। উনি যেভাবে অনেক দিন বিদেশ থাকলে হয়তো এরকমই হয়, উনি দেশের বাইরে, তাও ব্রিটিশের মতো দেশে উনি 17 বছর ছিলেন। তো সেই জন্য উনি হয়তো বা সবাইকে আপন মনে করে উনি কাজ করছেন, কিন্তু সবাই তো এর মধ্যে শত্রুপক্ষ ঢুকে গেলে কিচ্ছু করার নাই। তো সেটা নিশ্চয়ই সবাই, অলি আহমেদের মতো ঝানু পলিটিশিয়ান বলেছেন, আরও অনেকেই বলেছেন, আমরাও বলছি, উনি নিশ্চয়ই এটা মাথায় রাখবেন বলে আমরা আশা করছি। নিশ্চয়ই উনি নিজের ইচ্ছাতেই চলে গিয়েছেন, আমরা সেটাই বুঝবো। কারণ কোনো চাপ প্রয়োগ হয় নাই যে ওনাকে যাওয়ার জন্য, ওনাকে ক্ষমতা থেকে নামার জন্য চাপ প্রয়োগ হয়েছিল ওনাকে যাওয়ার জন্য। বরং দুই সরকার, ইন্টারিম সরকার এবং বর্তমান সরকার, তারা ইতিমধ্যে তারা চেষ্টা করে যাচ্ছেন যাতে তাকে ফিরিয়ে আনা যায় বাংলাদেশের আইনের বিধি মোতাবেক। কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের সাথে যদিও আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, তারপরেও তারা দিতে অস্বীকৃতি জানাচ্ছেন যে এই কারণে যে তার জীবন নাশের তারা হুমকি মনে করছেন ইত্যাদি ইত্যাদি। তো সেইখানে যাকে সরকার, দুই সরকারই আনার চেষ্টা করেছেন, সেইখানে তার হঠাৎ ঘোষণা দেওয়ার কারণটা কি আমি জানি না। তো ঘোষণাই যদি দেয় তো ওনার ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার কি দরকার? উনি আসুন না, আজকেই আসুন, সমস্যা কোথায়? আমি তো সমস্যা দেখি না। উনি বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের আইনের প্রেক্ষাপটে, আইনে যা হয় এটাই প্রথম না যে কোনো সাবেক রাষ্ট্রপ্রধান জেলে যান নাই, এর আগেও গিয়েছেন, এর আগেও জেল খেটেছেন। দেশের হচ্ছে বেগম খালেদা জিয়াকে বিনা দোষে জেল খাটিয়েছেন বছরের পর বছর। সেইখানে তার আসলে আইনের মাধ্যমে যেটাই হোক, বিচার যা হবে সেটাই জনগণ মেনে নিবে, তারা মেনে নিবে। এই দেশের প্রতি যাদের, এই দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধা আছে যাদের, প্রত্যেকেই মেনে নিবে। তো সেইখানে আমরা তো আশাতে কোনো বারণ করি নাই। তো উনি কাকে ভয় দেখাচ্ছে যে আমি এটাই বুঝি না, আমার হিসেব মিলে না। আচ্ছা, এটা কি এমন হতে পারে যে এটি রাজনৈতিক অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টির একটি কৌশলও হতে পারে। আপনাদের কি এটা এক ধরনের বিশৃঙ্খলা করার জন্য, এক ধরনের, এটা এমনও হতে পারে যে তার নিজের কর্মীদেরকে উজ্জীবিত রাখার জন্যও হতে পারে। আমি শুধু নেগেটিভ বলবো সেটাও না, সে প্রত্যেকেই তো চায় তার দলটা টিকে থাকুক। সেই কর্মীদের, ঝিমিয়ে পড়া কর্মীদেরকে উজ্জীবিত রাখতেও এটা বলতে পারে। চরম ষড়যন্ত্র মাথায় নিয়েও এটা বলতে পারে যে আমি চেষ্টা করব, আমি পারি না পারি, চেষ্টা করব। কিন্তু আমি সর্বশেষ চেষ্টাটা বলি, তারা কিন্তু এই 23শে জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী দলে, সেই সময় তারা ঘোষণা দিয়েছিল সমস্ত বাংলাদেশে তারা মিছিল করবে, তারা জঙ্গি মিছিল করবে, তারা তাদের হিসাব বুঝে নেবে। কিন্তু আমরা পরবর্তীতে কি দেখলাম, কোথাও কোনো মিছিল তারা করেন নাই। তো এই যে এই ধরনের ফাঁকা বুলি, আওয়ামী লীগ একটা বড় সংগঠন ছিল, আমি অস্বীকার করছি না, একটা বড় সংগঠনের ফাঁকা বুলিটা আসলে কিন্তু ভালো না। সংগঠনের আরো দেউলিয়াত্ব প্রকাশ পায়, সেটা না পাক আমরা চাই। সংগঠন কথা হচ্ছে যে আমরা জানি যে উনি যখন এখান থেকে 5ই আগস্টে চলে গেলেন, উনি কিন্তু উনি যে চলে যাবেন উনি এটা ভালো করেই জানেন, এটা হলো আমার বিশ্লেষণ। এবং সে যাওয়ার পথ উনি সবসময় রেডি রেখেছেন। যাওয়ার আগে আমরা অনেকগুলি, আমাদের প্রাণ গেল, আমাদের অনেক ছাত্র জনতা, অনেক রাজনৈতিক নেতা কর্মীর এখানে অনেক বড় ধরনের ব্লাড শেড হলো। এবং এই ধরনের একটা ব্লাড শেডের পরে উনি মানে চলে গেলেন, এবং চলে গেলেন এমন এক দেশে, যে দেশের, আমাদের দেশে জনগণ মনে করেন যে ওই দলটি এবং উনি যার কথা বলছেন শেখ হাসিনা নিজেও ওই দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশকে চালাতে চেয়েছিলেন এবং চালিয়েছেন।
তো বাংলাদেশ তো একটা স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশ চলবে তো বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে, গণতান্ত্রিক রীতিনীতির ভিত্তিতে। তো কাজে আজকে উনি যে কথা বলছেন ডিসেম্বরে আসবেন, এখন ডিসেম্বর কেন উনি এই মাসটা কেন ওনার বলতে হলো, এটা ঠিক আমি ওভাবে আমি জানি না ঠিক। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে ডিসেম্বর তো আরও দেরি আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি এবং সাবেক যিনি আসাদুজ্জামান খান কামাল ওনাদের অনেকের ব্যাপারে অনেক রায় হয়ে গেছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আমরা জানি। তো এর মধ্যে আমরা সরকারি ভাষ্য আমরা দেখেছি যে উনি যদি যে ডিসেম্বরকে আসা এবং কে কেন্দ্র করে যেই ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়া সহ যেটা আপনি বলছেন বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, ইন্টারভিউ দেওয়া হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন এই বিচারকে অ্যাভয়েড করার জন্যই এই ধরনের অস্থিরতার প্লট তৈরি করা হচ্ছে, এই ধরনের রাজনৈতিক কৌশল অবলম্বন করা হচ্ছে, অনেকে এটাও বলছেন সমালোচকরা। আমি একটা কথা হচ্ছে যে বাংলাদেশ এই যে আপনার শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল সহ তারা যারা ভারতে আসছেন তাদের ব্যাপারকে তাদেরকে ফেরত পাঠানোর জন্য অলরেডি চিঠিও দেওয়া হয়েছে, এটা আমরা জানি। আমাদের সরকারি ভাষ্য মতে আমরা জানি। এবং এখানে আমরা জানেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে এবং প্রত্যর্পণ চুক্তি আছে। তারপরে আপনার একটা কূটনৈতিক চ্যানেলেই বাংলাদেশ এটা করার চেষ্টা করছে এবং এটাই হলো আপনার নীতি, এটাই হলো রীতি আর কি। তো কাজেই এখানে শেখ হাসিনা যেসব কথাবার্তা মাঝে মাঝে বলছেন, এই কথাগুলি ভারতের কেন্দ্রীয় সরকারের যে মুখপাত্র উনি যেসব কথাবার্তা বলছেন বিভিন্ন সময় ওনার আশাকে কেন্দ্র করে, ওগুলো কিন্তু একদম অস্পষ্ট, ওগুলোর মধ্যে কোনো সারবত্তা নেই। উনি বলছেন যে আমরা এটার আইনগত দিকগুলি খতিয়ে দেখছি, আইনগত দিক তো এক্সট্রাডিশন ট্রিটি আছে, ওনার নামে বাংলাদেশকে ফেরত পাঠিয়ে দিলে হয়। বাংলাদেশের উনি যদি বাংলাদেশের আইনে বিশ্বাস করেন শেখ হাসিনা, উনি যদি বাংলাদেশের গণতান্ত্রিক রীতি, তাহলে ঠিক আছে, আইন আছে, আদালত আছে, ওনার যে বিচার হবে সেটা উনি মেনে নেবেন, কারণ আইনের মাধ্যমে তো ওনাকে পরিশুদ্ধ করতে হবে। তো কাজে সেই চ্যালেঞ্জ উনি নেওয়া উচিত আমি মনে করি, বাংলাদেশের মানুষ মনে করেন। আর ওনার মনের মধ্যে যদি এটা থাকে যে তা ওনার যে রায় হয়ে গেছে যেটা আপনি বললেন, এটাকে অফসেট করার জন্য, এটাকে মানে যাতে এটা কার্যকর না হয়, এটাকে যাতে ভুলুণ্ঠিত নষ্ট করে দেওয়া যায়, অফসেট করে দেওয়া যায়, তাহলে অন্য কোনো পরিকল্পনা আছে কিনা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বাংলাদেশে যে একটা অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করতে পারে, তাহলে সেই অ্যাডভান্টেজটা নেওয়া। আমরা একটা জিনিস আপনাকে মনে করিয়ে দিই, উনি চলে যাওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার সময় অনেকগুলি আন্দোলন হয়েছে। এসব আন্দোলনগুলির যুক্তিকতা আছে কি নাই সেটা ভিন্ন আর একটা আলোচনা। এই আন্দোলনের মধ্যে প্রত্যেকটা প্রায় অলমোস্ট প্রত্যেকটা আন্দোলনের মধ্যে কিন্তু আমরা যাদেরকে ফেসিবাদী বলছি তাদের লোকজন ঢুকে পড়তো, ঢুকে পড়ে স্যাবোটাইজ করার চেষ্টা করতো। এগুলো গোয়েন্দা সংস্থার রিপোর্টও আছে এবং বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এই সরকারের আমলেও কিছুদিন আগে যেটা একটা আন্দোলন যেটা হয়েছে শিক্ষার্থীদের আন্দোলন, ওদের যে পয়েন্ট, এদের অনেকের আপনার যৌক্তিকতা হয়তো আছে, সেটা ঠিক আছে, কিন্তু এরা কিন্তু প্রত্যেকটা যে কোনো ইস্যুকে কেন্দ্র করে কোনো আন্দোলন মধ্যে কিন্তু ঢুকে পড়ে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে। আমরা এরকম দেখেছি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার্থী না এরকম লোকও খুঁজে পাওয়া গেছে। তো কাজেই বিষয়টা হচ্ছে যে কোনো আন্দোলনের নামে, যে কোনো কিছুর নামে, যেমন তাদের যে প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, যদিও আপনার আইনগতভাবে এই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ আছে এখন, এই অবস্থার মধ্যে ওনারা 23 তারিখে তেমন কিছু করেন নাই। এবং উনি যে ওখান থেকে বসে হাক ডাক করছেন একজন সরকারের ঊর্ধ্বতন মানে ব্যক্তি, যিনি একজন উপদেষ্টা, উনি কিছুদিন আগে বলেছেন যে উনি এসব বলছেন আসলে ওনার নেতাকর্মীদেরকে এখানে আপনার উজ্জীবিত করার জন্য। হতে পারে এর বাইরেও থাকতে পারে, এটার মধ্যে ষড়যন্ত্র থাকতে পারে। অনেকে একজন জাতীয় পার্টির নেতাকে কয়দিন আগে আমি বলতে শুনলাম, যারা এই জাতীয় পার্টি যারা ওই ফেসিবাদীদের দোষর ছিল, উনি বলছেন যে শেখ হাসিনার আসলে এখানে গৃহযুদ্ধের একটা সংখ্যা দেখতে হবে। এগুলো কিন্তু আমার কাছে কিছুটা উস্কানিমূলক মনে হয়। বাংলাদেশ গৃহযুদ্ধ কিন্তু খুবই বিপজ্জনক একটা বিষয়। আমরা বাংলাদেশ দেখেন এত কিছুর পরে, দীর্ঘদিন পরে বাংলাদেশ কিন্তু মোটামুটি, আমি বলবো না যে 100% সব ঠিক হয়ে গেছে, একটা সম্ভাবনা। আপনি 16-17 বছর 18 বছরের একটা স্বৈরাচারী শাসনের ফেসিস্ট শাসনের পরে আপনি সব কিছু আপনার 5 মাসে বা 6 মাসে আপনি সব কিছু একদম স্মুথ হয়ে যাবে তেমনটা আশা করা ঠিক তো হবে না। কিন্তু এই যে আরেকটা গৃহযুদ্ধের কথা উনি বললেন, যে জাতীয় পার্টির নেতা পাটোয়ারি সাহেব, উনি যে বললেন, এই কথার কি জন্য বললেন আসলে ওনাকে প্রশ্ন করা উচিত। কারণ আমরা তো বাংলাদেশকে শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, আমরা তো বাংলাদেশকে একটা অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ চাই এবং গণমাধ্যমের স্বাধীনতার বিশ্বাস করি। আমরা ওইভাবে বাংলাদেশ চাই, যেটা আমরা অনেকদিন থেকে বঞ্চিত ছিলাম। গণতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকুক আমরা চাই। তাহলে এই ধরনের অবস্থায়
যদি আমরা বিশ্বাস করি তাহলে আপনাকে একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে যেভাবে জি, যে নিশ্চয়ই। রীতিনীতিগুলি আছে সেভাবে চলতে হবে। এটা এবং না আমি আসলে তার আকুতিটাকেই চিন্তা করছি, তার চাওয়াটা সেটা হচ্ছে সম্ভবত ইসি আপনার সুনামটাকে খুঁজছে। কারণ এর আগের ইসিরা যেভাবে তাদের আন্ডারে যেভাবে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোতে যে ধরনের সহিংসতা বলেন, যে ধরনের অন্যায় বলেন, এইসব হয়েছে, সেখান থেকে সরে আসতে হলে উনি হয়তো ভেবে নিয়েছেন যে সেনাবাহিনী থাকলে হয়তো উনি কিছুটা সুবিধা পাবেন এই জায়গায়, যে আমার কারণ এখানে একটা আভ্যন্তরীণ সমস্যা থাকতে পারে, কারণ এটা তো স্থানীয় সরকার। জি। তারপরে বিভিন্ন দলের একটা প্রেশার থাকতে পারে। তো সেই জায়গায় একটা ধরেন যাদের ক্ষমতা আছে, পেশি শক্তি, তাদের একটা প্রেশার থাকতে পারে না, থাকবে। তো সেই জায়গায় ইসি যদি এটা বলে, আমি খুব খারাপ চোখে দেখছি না। জি, এবং আমরা কিন্তু অনেক সময় দেখি যে নির্বাচন নিয়ে আস্থাহীনতা তৈরি হলেই সাধারণত সেনা মোতায়েনের কথাটা চলে আসে। আপনি কি বলবেন এটা নিয়ে? আস্থাহীনতা তো অনেকদিন ছিলই, অস্বীকার করার তো কিছু নাই। সর্বশেষ 24-এর নির্বাচন পর্যন্ত আমরা দেখলাম। এখন 26-এর যে নির্বাচনটা হয়েছে, সেই দিনও কিন্তু সকাল পর্যন্ত, দিনের অনেক সময় পর্যন্ত মনে হয়েছে, বলা হয়েছে, এরকম ইন্ট্রিম সরকারের থেকেও বলা হয়েছে যে এই নির্বাচনটা হতে পারে যে কোনো সময় সমস্যার সৃষ্টি করতে পারে, নির্বাচন নাও হতে পারে। আগের দিন পর্যন্ত এরকম হয়েছে। তো সেটা তো অনেক উত্তেজনার মধ্যে, অনেক রকম সমস্যায় আল্লাহর রহমতে ভালো একটা নির্বাচন হয়েছে। সেটা যে স্থানীয় সরকারে হবে, ইসি হতে পারে অতীতের দিকে তাকিয়ে এটা চেয়েছে, এমন হতে পারে। তার মানে কি এখনো আস্থাহীনতা রয়ে গেছে? ইসির থাকতে পারে, এটা আমরা তো এটা মনে করি না। তার সেটার সঙ্গে আবার এটাও বলি, প্রুফ না হলে তো অনেক কিছু বোঝাও যায় না। তাও ঠিক। প্রুফের তো একটা ব্যাপার আছে। জাতীয় নির্বাচনটা অনেক উত্তেজনার মধ্যে, অনেক রকম চোখের মধ্যে, অনেক রকম জিও পলিটিক্সের মধ্যে হয়ে গেছে। কিন্তু স্থানীয় নির্বাচন তো একদিনে হবে না, এটা স্টেপ বাই স্টেপ হবে। আপনার কি মনে হয় যে জনগণের মধ্যে এই আস্থাহীনতা তৈরি হয়েছে কিনা? না, জনগণের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে আমি এটা মনে করি না। বরং জনগণ অত্যন্ত খুশি এই ব্যাপারে যে জনগণ ইতিমধ্যে একটা ভোট দিতে পেরেছে, তারা গিয়েছে। অনেক জনগণের মধ্যে আপনি দেখেছেন যে প্রায় 6 কোটি মানুষ ভোটই দেয় নাই। তো এই জনগণরা কিন্তু এরাও কিন্তু ভোট দিত, তার মিনিমাম 3 কোটি 4 কোটি মানুষ আরো ভোট দিত। সেই ভোটটা তারা দেয় নাই বা দিতে পারে না, এই জন্য যে কি হয় না হয় এক ধরনের একটা টেনশন থেকে, যে ভোটের কারণ আগের দিন পর্যন্ত যে ধরনের কথা বাতাসে ছড়িয়েছিল সেটার জন্য। তো এই কারণে জনগণ ভোট দিতে ভীষণভাবে ইচ্ছুক, অপেক্ষা করছে। কিন্তু ভোটটা আপনি কিভাবে নেবেন, কিভাবে হবে, এটা সরকার এবং ইসি এবং অন্যান্য দলগুলো, রাজনৈতিক দলগুলো, এরা বসে ঠিক করলে আমার মনে হয় যে ঠিক হবে। জি, ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি এমপি। এ পর্যায়ে কামাল উদ্দিন সবুজ। না, ওনার যে বক্তব্য উনি দিয়েছেন, আমার সমালোচকরা, ওনার বক্তব্যের মধ্যে অনেকগুলি পয়েন্ট তো আছে। আমি যেটা দেখতে চাই যে গত ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচনটা হলো, সেই নির্বাচনে কিন্তু আমরা খুব স্বচ্ছ এবং শান্তিপূর্ণ দেখলাম, এবং এত শান্তিপূর্ণ নির্বাচন মনে হয় বাংলাদেশের ইতিহাসে খুব কমই হয়েছে। তো কাজেই এটা তো আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটা শুভ লক্ষণ। কিন্তু কথা হচ্ছে যে সময় বা প্রেক্ষিত তো সবসময় ঠিক থাকে না। কারণ আপনি আজকে যে বিষয় নির্বাচন করেছেন, সে যে ষড়যন্ত্র, যদি ষড়যন্ত্রের সেই ধরনের কিছু আভাস থেকে থাকে, যেহেতু সামনে যে স্থানীয় সরকার নির্বাচন, আমরা জানি যে স্থানীয় সরকার নির্বাচনের পার্টিসিপেশন অনেক বেশি থাকে আপনার, বিশেষ করে কারণ লোকাল পর্যায়ে নির্বাচনগুলো হয় এবং নানাভাবে। তো কাজেই ইসি যেই আপনার স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের যে ইয়েটা চেয়েছে, এটা এই জন্যই হতে পারে কয়েকটা কারণ। একটা হচ্ছে যে জাতীয় নির্বাচনটা ওনারা অনুষ্ঠিত করলেন, সেই জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় তারা এটাকেও শান্তিপূর্ণ এবং সুষ্ঠু করতে চান, অত্যন্ত ভালো। এবং মনে করেন যে তারা যদি মনে করে থাকেন, নিশ্চয়ই তাদের এই ধরনের কোনো অ্যানালাইসিস বা আলোচনা আছে যে যদি স্থানীয় সরকার নির্বাচনে যদি সেনাবাহিনী মোতায়েন থাকে তাহলে নির্বাচনটা সুষ্ঠু এবং স্বচ্ছ হবে, শান্তিপূর্ণ হবে, এটা খারাপ কিছু না, যদিও এটা এখনো সময় আসে নাই। আর এর মধ্যে যদি যে ষড়যন্ত্রের কথা আপনি বলছিলেন, যারা ষড়যন্ত্রকারী যারা আছে দেশে, তারা যদি মনে করে যে তাদের মনের মধ্যে, তারা তো আমি একটা কথা বলার চেষ্টা করলাম, বিভিন্ন ঘটনা বলেন, বিভিন্ন বিষয়কে তারা কেন্দ্র করে তাদের ষড়যন্ত্রগুলোকে সফল করার চেষ্টা করেন। স্থানীয় সরকার
আমি যদি তর্কের খাতিরেও বলি, স্থানীয় সরকারকে কেন্দ্র করে তারা যদি নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রয়াস পান, চেষ্টা করেন, সেই ক্ষেত্রে সেনাবাহিনী মোতায়েন যদি করে তাহলে সেই জায়গাটা অফসেট হয়েও যেতে পারে। আরেকটা হচ্ছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তো ডেফিনেটলি বড় ধরনের ভূমিকা থাকে, স্থানীয় সরকার নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন করেন, সব কিছুর ব্যাপারে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষের যেই এবং রাজনৈতিক দলগুলি, আসলে যদিও আমরা জানি যে স্থানীয় সরকার নির্বাচন এবার দলীয় ভিত্তিতে হবে না বলা হচ্ছে, কিন্তু তারপরেও রাজনৈতিক দলগুলো যারা বর্তমানে ফ্যাসিবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যারা এখন ক্ষমতায় আছেন, বিরোধী দলে আছেন বা এর বাইরেও যারা আছেন বাংলাদেশের বিভিন্ন রাজ্যে, তাদের একটা বড় ধরনের ভূমিকা এখানে পালন করতে হবে। এই কারণে যে তারা তো বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে চালু রাখতে চায়, যদি চায় তাহলে স্থানীয় সরকার নির্বাচনও তো গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা বড় অংশ। তাহলে এটাকে তো শান্তিপূর্ণ এবং স্বচ্ছ করতে হবে তাদেরকে। তাহলে সেই দায়িত্বটা রাজনৈতিক দলগুলোর আছে, নিশ্চয়ই তারা ওনারা ভেবে দেখবেন এবং করবেন, এটা আমাদের আশা। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে সে ঘুরে ফিরে আমাদের সেই জায়গায় যেতে হয়। আমরা যেটা বলি যে রাজনীতিবিদরাও বলে যে জনগণই সকল ক্ষমতার উৎস, এবং যেহেতু জনগণই স্থানীয় সরকার নির্বাচন হোক, জাতীয় নির্বাচন হোক, সব জায়গায় তো জনগণই তো অংশগ্রহণ করে, তারাও নিশ্চয়ই একটা ভূমিকা রাখবেন, যেটা গত নির্বাচনে রেখেছেন। আমরা দেখেছি যে যাতে আগামী স্থানীয় সরকার যে নির্বাচনটা হবে সেটা যাতে শান্তিপূর্ণ, স্বচ্ছ হয় এবং কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। সেনাবাহিনী থাকুক না থাকুক সেটাও তো সিদ্ধান্ত পরে হবে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যারা থাকবেন সদস্য তারাও থাকবে। কিন্তু সবচেয়ে বড় কথা, জনগণ যদি সচেতন থাকে তাহলে আমার মনে হয় যারা ষড়যন্ত্র করতে চান তাদের সংখ্যা তো থাকবে খুব কম, তারা তখন আর এসব সফল হতে পারবে না, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালু থাকবে। আমি মনে করি যে নিশ্চয়ই ইসি যেটা বলছেন, সরকার আছে, অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে, তারা জিনিসটা ভেবে দেখবে না। আমরা তো চাই একটা সব কিছুর মধ্যে শান্তিপূর্ণ অবস্থানটা মানে বজায় থাকুক, গণতান্ত্রিক প্রক্রিয়াটা বজায় থাকুক, সেটার জন্য যেটা যারা করার দরকার তাই করবে। নিশ্চয়ই, ধন্যবাদ সবুজ ভাই আপনাকে। মনিয়াপা, অন্যান্য বাহিনী চাইলে ক্যাপাবল, চাইলে এখন কোনো বাহিনী যদি ভয়ে কেঁদে ফেলে বাহিনীর কেউ, তাহলে তো কিছু করার নাই। আর সেনাবাহিনী তো বাংলাদেশেরই সম্পদ, বাংলাদেশের। তারা যদিও বিদেশের সঙ্গে যুদ্ধের জন্য তাদেরকে রেডি রাখা হয়, কিন্তু দেশের প্রয়োজনেও তো তারা বিগত 18 মাস ইন্ট্রিম সরকারের সময় সেনাবাহিনী বাইরেই ছিল, আমাদের ডিউটিতেই ছিল। এবং তারপরেও যে এই যে এর মধ্যেও সরকার কিন্তু চাইলে সেনাবাহিনীকে নামাতে পারেন, বলতে পারেন কোনো একটা জায়গায়। তো সেইখানে তিনটা অন্যান্য যারা আছেন স্টেক হোল্ডার, তারা যদি কাজের দায়িত্বে অবহেলা না করেন, যদি ভালোভাবে কাজ করেন, তাহলে আমার মনে হয় যে সেনাবাহিনীর দরকার পড়ে না। এবং জনগণ যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় তাহলে দরকার পড়ে না। কিন্তু ইসি হয়তো বা এটা ভেবেই বলেছেন যে প্রথমে একটা দুইটা তো দেখবেই স্টেপগুলো, যে কিভাবে নির্বাচনটা কোন দিকে যায়, সেই জায়গায় বলতে পারেন। সেটা নিলেও ক্ষতি নাই, না নিলেও ক্ষতি নাই আমি মনে করি। কিন্তু সবারই, আমরা কিন্তু এমন সেনাবাহিনীও দেখেছি এসের সময়, আওয়ামী ফ্যাসিস্টের সময় সেনাবাহিনী আকাশের দিকে তাকিয়ে থাকতো, কাউকে কিছুই বলতো না। তো ওইভাবে দাঁড়িয়ে থাকার চেয়ে না থাকাও তো ভালো। তো এখন সেনাবাহিনী কিভাবে কাজ করবে সেটা আমরা এখনো জানি না, সেটা তো ইসি বলে নাই, এবং সরকার এটাকে অ্যালাউ করবে কিনা সেটাও আমরা জানি না। তো এখন যেহেতু কথাটা মাত্র হলো, আমরা দেখি ওয়েট এন্ড সি। জি, নীলুফা চৌধুরী মনি, আরেকটি বিষয় জানতে চাই যে কামাল উদ্দিন সবুজ ভাই এক পর্যায়ে বলছিলেন যে 24-এর গণ অভ্যুত্থানের পরে যে নতুন সুযোগ পেল বাংলাদেশ, আপনি আসলে আপনার অবস্থান থেকে